হ্যালো, আসসালামু আলাইকুম। আমি তানভীর লিমন আপনাদের সাথে আছি। আজকে আমি জানাবো আপনাদেরকে মালয়েশিয়া ভ্রমণের A to Z সম্পর্কে। পুরো একটি পাসপোর্ট, ভিসা থেকে শুরু করে কিভাবে আপনি পুরো দেশটি ভ্রমণ করে আসবেন, এটি আপনি এই ভিডিওটি দেখলে একদম স্পষ্ট একটি ধারণা পাবেন। আমি ১ম এই শুরু করতে চাই, আমি আমার পরিবার নিয়ে কিন্তু মালয়েশিয়া ভ্রমণে গিয়েছিলাম। আমার সাথে ছিল আমার একমাত্র কন্যা নীলপদ্ম এবং আমার স্ত্রী সুমাইয়া। তো ওদেরকে নিয়েই আমি ভ্রমণটি করেছিলাম। অনেকে বিশেষ করে মালয়েশিয়া, থাইল্যান্ড এবং সিঙ্গাপুর ভ্রমণ করতে গেলে একটু পরিবার রেখে যেতে চায়, মানে সিঙ্গেলি ভ্রমণ করতে চায়। বাট আমি বলব পরিবার নিয়ে ভ্রমণের মজাটা একটু ভিন্ন রকম। এটার আনন্দটাই আসলে অন্যরকম। ১ম এই আপনার ভ্রমণের জন্য যে বিষয়টি দরকার সেটি হচ্ছে একটি ভ্যালিড পাসপোর্ট। এটি তো সবাই জানে, এটি কমন। এটি নিয়ে বলার কিছু নেই। পাসপোর্ট করাবেন অ্যাজ ইউজুয়াল নিয়মে যেভাবে মানুষ পাসপোর্ট করায়। পাসপোর্ট করানোর পরে ভিসার যে ব্যাপারটি, মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং থাইল্যান্ড ভ্রমণে বর্তমানে আসলে ভিসা নিয়ে কিন্তু অনেক জটিলতা ফেস করছে। আমরা বিভিন্ন ট্রাভেল গ্রুপ বা এই ধরনের গ্রুপে আমরা দেখি যে ভিসা দিচ্ছে না বা অফলোড করে দিচ্ছে। এই বিষয়টি আসলে একটি মিথ। আমি বলব একটি দেশ যতক্ষণ পর্যন্ত ট্যুরিস্ট ভিসা চালু রাখে, তার মানে আপনাদেরকে তারা ট্যুরিস্ট হিসেবে একসেপ্ট করার জন্য তারা বসে আছে। যেসব জটিলতার কারণে আসলে ট্যুরিস্ট ভিসা দিচ্ছে না বা অফলোড করছে, সেটির মূল কারণ হচ্ছে কাগজপত্রের বৈধতার অভাব। মানে কাগজপত্রের জটিলতা, না হলে কোনো ভুল আছে বা অভাব আছে ডকুমেন্টসের। এই কারণে আপনাদেরকে দেয় না। মালয়েশিয়া ভ্রমণে আমার অভিজ্ঞতা খুবই ভালো। কিন্তু যেহেতু আমার অভিজ্ঞতার জায়গাটা একটু কম মনে হয়েছে, সেজন্য আমি একটি এজেন্সির মাধ্যমে করিয়েছিলাম, একটি বিশ্বস্ত এজেন্সি। এটাও বললাম, কারণ অনেকে টাকা মেরে দেয় বা ভিসা দেয় না, নানা ধরনের বাহানা করে। তো এর জন্য বৈধ একটি এজেন্সি বা ভালো এজেন্সি থেকে আপনি ভিসাটি করাতে পারেন। এরপরে যে বিষয়টি, আমি এজেন্সির প্রশংসা করলাম, এখন আমি একটা উল্টা কথাও বলব যে ট্রাভেলের ক্ষেত্রে আমি কখনো হচ্ছে কোনো এজেন্সির সাথে যাওয়ার আমি পক্ষে না। সেটা একান্ত আমার ওপিনিয়ন। এজেন্সির সাথে ট্রাভেলে গেলে আমার মনে হয় যে স্কাউট ক্যাম্পেইনের মতো। মানে আপনাকে খুব শিডিউলে বেঁধে, সময়ের সাথে বেঁধে ওদের ইচ্ছা মতো চলতে হবে, খেতে হবে। এইগুলো আমার পছন্দ না। আমি ব্যক্তিগতভাবে আমি একটা দেশ সম্পর্কে পুরো কিছু না জানলেও আমার মনে হয় যে ভ্রমণটা আমি হচ্ছে এক্সপ্লোর করার জন্য, আমি নিজেকে চেনার জন্য বা নিজে শেখার জন্য আমি করছি। এর জন্য আমার মনে হয় নিজে যাবো। আমি চিনি না। আমি কিন্তু এবং মজার ব্যাপার, আমি মালয়েশিয়া ল্যান্ড করার পরে আমি এয়ারপোর্ট আসলে বুঝে উঠতে পারছিলাম না কি করব। আমি কিন্তু নিজে এটাকে এক্সপ্লোর করেছি বা জানার চেষ্টা করেছি। এইটুকু অভিজ্ঞতা কোনো একটি কান্ট্রি থেকে আপনি সঞ্চার করলে বা শুরু করলে, আপনি কিন্তু অন্য আরেকটি কান্ট্রিও ঘুরে ফেলতে পারবেন। ভিসার জন্য আপনার যে বিষয়টি, সেটি হচ্ছে আপনার একটি ব্যাংক স্টেটমেন্ট, যে ব্যাংকে আপনি লেনদেন করেন এবং আপনার মিনিমাম সেখানে পার পারসন ৳১,০০,০০০ উপরে আছে, সেরকম একটা টাকা ধরে আপনি একটি স্টেটমেন্ট নিবেন এবং স্টেটমেন্টটি যেন সচল থাকে। পাশাপাশি ডলার এন্ডোর্সমেন্টটাও খুব জরুরি। এটি আপনার ওই ব্যাংক অ্যাকাউন্টের এগেইনস্টে আপনি হচ্ছে ওই ব্যাংক থেকে আপনি হচ্ছে আপনার পাসপোর্টে এই ডলার এন্ডোর্সমেন্টটা করিয়ে নিতে পারেন। তবে মিনিমাম $৫,০০০ এন্ডোর্সমেন্ট করিয়ে নিলে এটা বেটার। আপনি আরও বেশিও নিতে পারেন। পাশাপাশি আপনি যদি জব করে থাকেন, সেখানের একটি এনওসি, এছাড়াও ছবি বা কিছু কাগজপত্র আপনাকে এজেন্সি থেকে চাইবে। যদি পরিবারকে নিয়ে যেতে চান, ওয়াইফকে, সেক্ষেত্রে কিছু ডকুমেন্টস চাইতে পারে। আমি যেমন আমার বউকে বা বাচ্চাকে নিয়ে ১ম গিয়েছিলাম। তো আমার বউয়ের আ ইসের ক্ষেত্রে আমাদের নিকানামা, ওইটাকে আবার এফিডেভিট করিয়ে ইংলিশে ওরাই করিয়ে নিয়েছিল এজেন্সি থেকে, আমি ওদেরকে পে করে দিয়েছিলাম। এইটা লাগবে এবং পাশাপাশি বিয়ের কিছু ছবিও চাইতে পারে। সেটা আপনার তো নিশ্চয়ই আছে। সেটি আপনি দিয়ে দিবেন এবং বাচ্চার আ বার্থ সার্টিফিকেটটি এবং পাসপোর্ট ভ্যালিড, এটি তো আপনাকে দিতেই হবে। এটি দেয়ার পরে আপনার মনে হয় আ যদি কাগজপত্র বৈধ থাকে এবং কোনো সংকট না থাকে, আপনাকে খুব তাড়াতাড়ি মালয়েশিয়া থেকে ভিসা দিয়ে দিবে বা থাইল্যান্ড থেকে আপনাকে ভিসাটি দিয়ে দিবে। ভিসা পাওয়ার ক্ষেত্রে আপনার ২ টি বিষয় খুব আ গুরুত্ব বহন করে। সেটি হচ্ছে আপনার হোটেল বুকিং এবং হচ্ছে আপনার ট্রাভেল টিকেট, যেটা রিটার্ন টিকেট বলি আমরা, যে বিমানে আপনি যাবেন আসবেন। এই ২ টা ডকুমেন্টস যদি সাব ডকুমেন্টস হিসেবে দেয়া যায়, তাহলে হচ্ছে আপনি একদম সিওর শট যে আপনার ভিসাটা হয়ে যাবে। মানে খুব কোনো জটিলতা না থাকলে, এবং এটি আমরা প্রমাণিত। আসলে হোটেল বুকিং আপনি যদি বেড়াতেই যেতে চান পরিবার নিয়ে, ওইভাবে হোটেল বুকিংটা করে রাখলেন, ওইভাবে বুকিং দিলেন বা বিমানের টিকেট করলেন। বিমানের টিকেট কিন্তু একটু আগে করলেই আসলে ভালো হয়। আমি যখন জমা দিয়েছিলাম, আমি জমা দেওয়ার
সাথে, সাথে কিন্তু হচ্ছে আমি হোটেল বুকিং এবং হচ্ছে বিমানের টিকেটটাও করে ফেলেছিলাম। কারণ ওই সময় আমি একটু কমে পেয়েছিলাম। তো আমি ট্রানজিট নেইনি আমার ছোট বাচ্চার জন্য। তারপরে আমি হোটেল বুকিং দিয়েছিলাম। হোটেল বুকিংটাও অনলাইনে আমি করে ফেলেছিলাম। আমি রেঞ্জ অনুযায়ী দেখে ওভাবে করে ফেলেছিলাম। সব ডকুমেন্টসগুলো জমা দিয়ে কিন্তু আমি করেছিলাম বিধায় আমার একদম পুরো ভিসাগুলো খুব দ্রুত হাতে পেয়ে গেছিলাম। আমার পুরো খেয়াল আছে আমার মেয়ের ভিসা পেয়েছিলাম ২ দিনের মাথায় না ৩ দিনের মাথায়। আর বউয়েরটা পেয়েছিলাম ৫ দিনের মাথায়। কারণ ওরা সাব কিছু ডকুমেন্ট চেয়েছিল বিয়ের কিছু ব্যাপারে। ওইটা দিয়েছি তারপরে ওরা দিল। তো আমার ফ্লাইট ছিল সকাল ৮ টায়। আমরা একদম ভোর ৫ টায় বাসা থেকে বের হয়ে গেছি। বের হয়ে আমরা একটি উবার ডেকে বৃষ্টি পড়ছিল। শরীরটা একটু ভালো হয়ে যাচ্ছিল কিন্তু এই যে যাবো ট্রাভেল করব। তো গিয়ে উবার ডেকে একদম গিয়ে নামলাম। নেমে হচ্ছে ১ম এই আমরা ইমিগ্রেশন লাইনে দাঁড়ালাম। তো খুবই কপাল ভালো। বাচ্চা নিয়ে ট্রাভেল করার একটা সুবিধা আছে, এটাও বলি আপনাদেরকে। ওখানকার যারা ইমিগ্রেশনে থাকে ওরা একটু আপনাদেরকে আগে প্রায়োরিটাইজ করবে। আপনাকে আগে ডেকে ওরা ইমিগ্রেশন করাবে। তো নীলপদ্ম আমার কোলে ছিল। আমাকে কিন্তু ইমিগ্রেশনে যে ভদ্রলোক বসা ছিলেন, উনি কিন্তু আমাকে ডেকে যে, "আপনি আসেন।" আমি প্রায় ১০-১৫ জনের পেছনে। আমাদেরকে ডেকে আমাদের পুরো ভিসা, পাসপোর্ট সবগুলো চেক করে তারপর আমি কোথায় জব করি বা কী করি একটু জিজ্ঞেস করলো ১টা ২টা প্রশ্ন। তারপর ওরা কনভিন্সড। আমার ওয়াইফ এবং বাচ্চার এটা একটু আমার অন্য জায়গা থেকে চেক করিয়ে আনতে বললো। এই পাশেই একটা টেবিল আছে। উনি হচ্ছে একটু চেক করে দেয়। তো আমি গেলাম, জমা দিলাম। কই যাবেন? এই যে ঘুরতে যাব বউ বাচ্চা নিয়ে, শেষ ছেড়ে দিয়েছে। এসে জাস্ট আমরা ১ম বার ওদের ফ্রেশ পাসপোর্ট একদম। তো ওদের আ এন্ট্রি নেয়ার জন্য অনেক কিছু এন্ট্রি দিতে হয় ই-পাসপোর্টের ক্ষেত্রে। তো ওইটা দিয়ে নিল। তারপরে আমরা প্রায় ০.৫ ঘন্টা থেকে ৪০ মিনিটের মধ্যে আমরা ইমিগ্রেশন পার হয়ে গেলাম। পার হয়ে এসে তারপর বোর্ডিং পাস নিলাম। একদম আমাদের যে যাত্রার বিমান ছিল, আমরা বোর্ডিং পাস নিলাম। বোর্ডিং পাস নিয়ে হচ্ছে একটু লাউঞ্জে বসলাম। কারণ লাউঞ্জে বসলে তো ওখানে আমাদের বিমান টাইমে এসে ওরা ডেকে নিয়ে যাবে। তো আমরা খাওয়া-দাওয়া করলাম। তারপর আমাদেরকে এসে ডেকে নিয়ে গেল। সময় লাগলো ৪ ঘন্টার মতো। তো নামার পরে আমরা যেখানে নামালো আমাদের, ওখান থেকে ইন্টার্ন মেট্রোতে করে আমরা আরেকটি বন্দরে গেলাম, যেখানে ইমিগ্রেশনের জন্য বাংলাদেশের। আ সেখানে যাওয়ার পরে দেখলাম দীর্ঘ লাইন। এবং ওখানে গেলে একটু মানে হতবিহ্বল মনে হতে পারে আপনার। বাট খুব কনফিডেন্ট থাকাটাই বেটার আমার মনে হয়। যাওয়ার পরে দেখলাম যে বিভিন্ন দেশের মানুষজন তো একই ইমিগ্রেশনে। তো ব্যাপারটা একটু জটিল লাগতে পারে। বাট কনফিডেন্ট থাকাটা ভীষণ জরুরি। ইমিগ্রেশনে গেলাম। আমি আসলে একটু টেকনিক্যালি আমার বাচ্চাটাকেও আমি কোলে নিলাম। যেটা হচ্ছে আমার ইসে দেখলাম। মানে ঢাকার এয়ারপোর্টে যে সুবিধাটা আমি পেয়েছিলাম, ওখানেও কিন্তু এই একই রকম। আমি মোটামুটি একটা লাইনের দীর্ঘ পেছনে ছিলাম। বাচ্চা থাকার কারণে আমি টান দিয়ে চলে আসলাম অন্য আরেকটা লাইনে। শিফট করলাম। মানে ওখানে দেখি যে ৩ জন আছে। তো ওইটার পিছনে চলে আসলাম। দেখলাম যে আমি ৩ জনের পরেই পাবো এবং সেটাই হলো। যাওয়ার পরে আমি যেটা করলাম যে আমি সব ডকুমেন্টস আমি একটা কম্পাইল আকারে পাসপোর্ট সহ সবকিছু ওদের সামনে দিলাম। এটার সুবিধা হলো ওর যা, যা প্রয়োজন সবকিছু ইমিগ্রেশনে ও দেখলো। দেখে যেটা প্রয়োজন না আমাকে ব্যাক করলো। ব্যাক করে দেখলো, চেক করলো এবং আমার যে একটু সময় কম আছে, মানে ১০ দিন কি ১৫ দিনের ভ্যালিডিটি আছে, ওইটুতেও গোলমার্ক করলো। তারপরে আমাকে প্রশ্ন করলো কয়েকটি যে, "কোথায়, কোথায় যাবেন?" তো আমি সবকিছু ডিটেইল বললাম। একটু স্টাডি করে যাওয়াই ভালো যে আমরা কই যাবো, ঘুরতে যাবো। এই বিষয়গুলো তো একটা বেসিক যে আমি একটু জেনে গেলাম। তো যাওয়ার পরে আমি প্রশ্ন করলো, আমি বললাম, "কতদিন থাকবেন?" সেটাও বললাম রিটার্ন টিকেট সহ। জাস্ট ওরা আমার ভিসাতে পারফর্ম একটা সিল দিয়ে আমাকে দিয়ে দিল। যাওয়ার পরে আমি আমার লাগেজের জন্য আমার সুমাইয়াকে বেল্টের ওখানে দাঁড় করিয়ে রেখে আমি কিছু টাকা এক্সচেঞ্জ করে নিলাম। মানে মানি এক্সচেঞ্জ করে নিলাম। আমি বাংলাদেশ থেকে কিছু ডলার নিয়ে গিয়েছিলাম। ওই ডলারটাকে আমি হচ্ছে ওখানকার মালয়েশিয়া রিঙ্গিতে আমি কনভার্ট করলাম। তো কনভার্ট করার পরে আ আমি সিম আর ওখান থেকে কিনিনি। অনেকে সিম কেনে ওখানে গিয়ে। আমি হচ্ছে জাস্ট বের হলাম। বের হওয়ার পরেই ওখানে বিভিন্ন অ্যাপ নিয়ে বসে থাকে এরকম কোম্পানি আছে। উবার সার্ভিস দেয়, গ্র্যাব। তো আমি হচ্ছে আর সিম কিনিনি। সিম না কিনে আমি ওদের থেকে আমার হোটেল বুকিং ছিল বুকিত বিনতাংয়ে। আ বিটস বিনতাং নামে একটি হোটেল। বাঙালি মালিক। আ ভালো
কমের মধ্যে সুন্দর পরিচ্ছন্ন হোটেল, নোংরার না, ভীষণ ক্লিন। হয়তো অনেক আভিজাত্য সম্পন্ন না, কিন্তু ক্লিন অনেক। তো ওখানে বুকিং দিয়ে আমি গিয়েছিলাম। বুকিত বিন্তাংটা তো অনেক মজার শহর, এজন্য ওখানেই বুকিং নিয়েছিলাম। এবং যারা প্রথমে ঘুরতে যান, বিশেষ করে চিল করতে যাবেন, তারা হচ্ছে বুকিত বিন্তাংয়ে যাবেন এই। আর তারপরে গ্রাবে আমি ১২০ রিঙ্গিতের মতো, তাতে প্রায় ৩৬০০ টাকার মতো আমার বাংলাদেশি টাকায় এসেছে। আমি ওখানে বুকিত বিন্তাংয়ে একটি গ্রাবে গেলাম। যাওয়ার পরে আমাকে ওরা হোটেলে পর্যন্ত একদম নামিয়ে দিল এবং দে আর ভেরি প্রফেশনাল। আপনি অনেক বাহাস করে না, মানে বাংলাদেশে যেমন উঠলে পরে প্রচুর গল্প দেয়, প্রচুর ই করে, ওইটা করে না। আমরা আমাদের মতো ছিলাম। আমাদেরকে ড্রপ করলো একদম হোটেলের সামনে, জাস্ট ড্রপ করে আমরা চেক ইন করলাম। হোটেল আমার তো আগেই বুক নেওয়া, সব কিছু পেইড করা। গিয়ে চেক ইন করলাম, আমাদের রুম দিল, আমরা থাকলাম। এরপরে আমরা খাবার, মালয়েশিয়ার মানে খাবারটা অনেক বড় ফ্যাক্ট। আমরা আসলে যারা বাঙালি, বিশেষ করে আমি তো বাংলা খাবারে ভীষণ অভ্যস্ত। মানে প্রিয় খাবার হচ্ছে গরুর মাংস, ভাত, ডাল, এইগুলো। তো এটা প্রথম দিনে আমি আসলে ওভাবে মানে গিয়েই খুঁজে বের করতে পারিনি বুকিত বিন্তাংয়ে। তো না পারার কারণে যেটা হলো, আমি একটু মানে ক্ষুধা থামানোর জন্য আমি নিলাম। ক্ষুধা থামানোর জন্য আমি নিচ থেকে শর্মা নিলাম এবং কোক নিলাম। কিন্তু এত ভয়াবহ অবস্থা, এই শর্মা আসলে মানে কোন দেশের জন্য যে স্পেশাল, এটা আমিও জানি না। সুমাইয়া গেলে জানতো, ও ফুডের ব্যাপারে অনেক নলেজ আছে, কিন্তু আমার ফুড নলেজ খুবই কম। তো এটা আমি এনে আমরা জাস্ট দুইজনে দুইটা বাইট দিয়ে একদম দুইটাই ফেলে দিলাম। ওইটা ছিল ৭০০ টাকা করে। চিন্তা করলাম যে রাতের বেলা আমরা বাঙালি হোটেল খুঁজে বের করব। তো বুকিত বিন্তাংয়ে আমরা হচ্ছে বের হলাম। বের হয়ে ওই হোটেল যে আমাদের ম্যানেজার আছে, ওকেই জিজ্ঞেস করলাম যে কই যাব। উনি বলল যে ভিআইপি পিঠাগড় নামে একটা বাঙালি খাবারের হোটেল আছে। তো ভদ্রলোক কিছুদিন আগে মারাও গেছে, এই গত বছরে ২০২৫-এর শেষের দিকে। বাট বাঙালি ফুডের জন্য ওনার হোটেলটা খুবই ভালো। ওখানে আমরা যেরকম চাই মোটামুটি আপনি ১-১.৫ হাজার টাকায় আপনি ২ জন খেতে পারবেন। তো প্রথম দিনই আমরা এক্সপ্লোর করলাম মালয়েশিয়ার বুকিত বিন্তাং শহর। ওখানকার আশেপাশের যে দামি দামি ব্র্যান্ডের শপ বা রেস্তোরাঁ, এগুলো দেখলাম। জালান আলোরের ফুড স্ট্রিট দেখলাম, ভেরি বিউটিফুল। মানে পৃথিবীর সেরা ফুড স্ট্রিটের মধ্যে এটা একটা। মানে এত ভ্যারাইটি ফুড এক্সপ্লোর করার জন্য। তো ওখানে মানে গেলাম, তারপর বাঙালি খাবার খেলাম, তারপর নাইট লাইফ দেখলাম। একটু দেখে আমরা আবার ব্যাক করলাম, হোটেলে রেস্ট করলাম। ঠিক দ্বিতীয় দিনে আমরা মালয়েশিয়ার ঘুরতে গেলাম হচ্ছে একটু বাইরে, সেটি হচ্ছে গ্যাংটিং হাইল্যান্ড। গ্যাংটিং হাইল্যান্ডে যাওয়ার জন্য আমি আসলে প্রথমে বুদ্ধি নিয়েছিলাম, ওখান থেকে পরামর্শ নিয়েছিলাম যে বাসে করে যাওয়া যায়, খুবই কম ভাড়া। কিন্তু আমি সকালবেলা একটু শরীরটাও একটু খারাপ, আপনারা জানেন যে ট্রাভেল করছিলাম। আমি সকালবেলা একটা গ্র্যাব কল করলাম, ১২৩ আরামের মতো ওখানে আসলো, ৪,০০০-এর মতো। তো ওইটা দিয়ে আমি হচ্ছে গ্যাংটিং গেলাম এবং সেটা দূরত্ব, পাহাড়ি রাস্তা, খুব সুন্দর, অপরূপ সুন্দর এবং একটু জ্যাম নাই কোথাও। গ্যাংটিংয়ে গেলাম, নিয়ে ওখানে আমরা মূলত ক্যাবল কারে চড়ার জন্য আমরা গিয়েছিলাম। তো ক্যাবল কারের টিকিট করলাম। ওখানে সবই হচ্ছে আধুনিক সিস্টেম। সবচেয়ে ভালো হয় ভিসা কার্ড দিয়ে আসলে লেনদেন করার, সবচেয়ে ভালো। আমি ভিসা কার্ডেই লেনদেন করেছি পুরোটা জায়গায়, ম্যাক্সিমাম যে জায়গায় কার্ড ব্যবহার করতে পেরেছি কার্ড ব্যবহার করেছি। তো করার পরে আমরা ওটা গ্যাংটিং হাইল্যান্ডের টিকিট করে আমরা ঘুরে আসলাম। আসার পরে চিন্তা করলাম যে আর ১২৩ আরামে আর খরচ করব না, এবার টাকা কমাবো। তো ওখান থেকেই হচ্ছে একদম বাসে, একদম নিচে মানে গ্রাউন্ডে গেলে বাসের স্টপেজগুলো, এবং বাসগুলো ভেরি প্রফেশনাল। আপনার একদম এলইডিতে টাইম উঠছে, আসবে, স্টপ করবে, আপনি উঠবেন, একদম টু দ্য পয়েন্টে আপনাকে ওখানে গিয়ে নামবে। মাত্র ১০ আরএম করে, আমরা দুইজনে ২০ আরএমের টিকিট, মানে আমাদের প্রায় ১১৩ আরএম, প্রায় ৩,০০০ ৩,৫০০ টাকা সেভ শুধু এই ছোট্ট একটা জার্নিতে। তো এরকম চাইলে আরও অনেক সেভ করে চলা যায়। তারপরে আমরা ব্যাক করলাম, ব্যাক করে আবার কেএল সেন্টার ওখানে আসলাম, মানে সিটিতে বাস যেখানে থামালো ওখান থেকে উঠে আমরা কেএল সেন্টার ওখানে এসে দাঁড়ালাম। দাঁড়িয়ে ওখানে চিন্তা করলাম আমাদের হাতে তো অনেক সময় আছে,
তাহলে কি করব? আমি হচ্ছে একটু আ আ অনেক সময় আছে। তো আমি আবার একটা গ্র্যাব কল করলাম। গ্র্যাব কল করলে আমি হচ্ছে বাতু ক্যাবে ওখানে গেলাম। ৩৬ আরএম এর মতো আমার খরচ এসেছে গ্র্যাবে। তো ওখানে গিয়ে তো খুব সুন্দর, অপরূপ সুন্দর বাতু ক্যাব। আ এটি চোখে না দেখলে বোঝানো যাবে না। অপরূপ সৃষ্টি, ঈশ্বর বা আল্লাহর অপরূপ সৃষ্টি। তো ওখানে ঘুরলাম। আমরা ওখানে গিয়ে প্রচুর ফল খেয়েছি আমরা। ডাব খেলাম, ফ্রুট আম খেলাম, তরমুজ খেলাম। মানে আমরা বেশিরভাগ সময়টা চেষ্টা করেছি ফল খেয়ে ভালো থাকার। তো সেইটা ওখানে ফলের দাম যে খুব কম তা না। কিন্তু 10 আরামে যখন আপনাকে একটা বক্স দেয় মানে ৳৩০০ য়, তখন হচ্ছে আসলে ওইটার পেট ভরে যায়। তো ওইটাই আমরা করার চেষ্টা করেছি। ফল খেয়ে আমরা বাতুক্যাব ঘুরলাম। বাতুক্যাব ঘুরে ফোন অফ। এখন কোনো উবার পাই না ওখানে। মানে গ্র্যাব কল করতে পারি না। তো কি করব? ওখানে একটা স্মার্ট একটা ছেলেকে দেখলাম। তো আমি ওকে গিয়ে বললাম যে, "ক্যান ইউ হেল্প মি?" ও আমাকে বলল যে, "কি হেল্প চাও তুমি?" তারপর আমি ওকে রিকোয়েস্ট করলাম যে, "তোমার ফোন থেকে আমাকে একটি গ্র্যাব কল করে দাও।" বলছে, "ইটস টু রিস্কি মানে তোমার জন্য। তুমি কেন এটা করলো?" আমি বলি, "আমার ফোন অফ হয়ে গেছে।" বলে, "তোমার অবশ্যই পাওয়ার ব্যাংক নেয়া দরকার।" ভেরি স্মার্ট একটা ছেলে। মানে ও ওর পার্সোনাল কার নিয়ে ওখানে দাঁড়ানো। তো আমি বললাম যে, "প্লিজ এখন তো বুঝতে পারলাম, বাট তুমি কল করে দাও।" ও কল করে দিল। একটা ফিমেল ড্রাইভার আসলো। আ মেয়ে ড্রাইভার এসে আমাদেরকে পিক করলো। পিক করে একদম হোটেলের সামনে ও ড্রপ করলো আমাদেরকে। তো খুবই ভালো লাগলো বিষয়টা। হেল্পফুল মানে বাইরের হলেও। এটার একটা কারণ আছে। আমি একা ছেলেমানুষ আমাকে দেখলে হয়তো ওর এই ইমোশনটা না আসতে পারত। যেহেতু আমার বাচ্চা এবং ওয়াইফ সাথে, ওরা ব্যাপারটাকে খুব নরমালি নিয়েছে। এবং ওখানকার স্থানীয় যারা একটু স্ক্যাম করে ইমোশনালি, ওরকম ২-১ টা এসে আমার বউয়ের সাথে একটু আবার মারতেছে। এখন আমি তো বুঝতেছি যে, "মামুনি তুমি কোথা থেকে আসছো? বাংলাদেশ, ইউ নো ভেরি ওয়েল।" হ্যান-ত্যান মানে বাংলাদেশ সম্পর্কে সব জানে এইসব বুঝাইতেছে। বাট ও যে একজন স্ক্যামার মানে এটা দেখলে বোঝা যায়। এখন এটা আমি মজা নিচ্ছি। কারণ আমি জানি যে কতটুকু পর্যন্ত আসলে ওকে ওর লিমিটেশন। তো এই করে এর মধ্যে গ্র্যাবটা আসলো, উঠে পড়লাম। আসার পরে হোটেলে তারপর ওই প্রত্যেক দিনের মানে আমাদের মজার জায়গা হচ্ছে জালানালোরে ফুড স্ট্রিটে আমাদের প্রচুর ফুড এক্সপ্লোর করা। মানে কিছু খাই আর না খাই। মানে এই যে দেখতে যে ভালো লাগে পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুড স্ট্রিট বলা যায়। মানে ওয়ান কাইন্ড অফ। আমি তো পৃথিবী ঘুরি নাই। তো অনেকে যারা ঘোরেন তারা হয়তো কমেন্টস করে ফেলবেন যে, "না, তুমি ঠিক বলো নাই।" কিন্তু আমার কাছে এখন পর্যন্ত মানে অনেক ভিডিও ব্লগের সেরাদের সেরা মনে হয়েছে। প্রচুর ফুড ভ্যারাইটি। তারপর আমরা ওখানে গিয়ে খাবার খেলাম আবার বিভিন্ন ওয়েস্টার্ন ফুড। তারপরে ওই যে পেয়ার লাভজো মে কাহার মধ্যে আমার বউ হচ্ছে ওই নায়ক বুরাক ডেনিসকে আর হচ্ছে হেনরি ক্যাভিলকে হচ্ছে এ ঝিনুক খাইতে দেখছে। ওইটা খাইছে। কিন্তু কি যে পচা কাঁচা ঝিনুক খায়া ফালাই দিল। খাইতে পারল না। আমার মুখের দিক তাকায় আছে। আমি কি সমস্যা নেই। একটা অভিজ্ঞতা তো হইছে। তারপরে আমরা মাটনের কাবাব খাইলাম। নারিকেলের আইসক্রিম দুর্দান্ত। মানে এটা খাওয়া উচিত। তো ওইটা খাইলাম। খাওয়ার পরে আমরা একটু গান শুনি। ফুড স্ট্রিটে একটু গান হয়। গান শুনলাম। তারপর বিএপি পিঠাঘরে গিয়ে রাতের খাবার খেয়ে আমরা হোটেলে ঢুকলাম। হোটেলে ঢুকে তারপরেও কিন্তু আমরা মাঝে মধ্যে একটু বের হই। রাত্র ১২টা ১টা ২টা ওটা কোনো ইস্যুই না। সারারাত জীবন্ত। তো ওই একটু বের হই আবার একটু সামনে দাঁড়াই। দাঁড়িয়ে একটা জুস কিনি। একটা জুস খাই শেয়ার করে, মজা করে। তারপরে হচ্ছে গান শুনি বেশি মজা করে। গান শোনার পরে বের হলাম। ৩য় দিনে আমরা গেলাম হচ্ছে একদম পুত্রজায়া। পুত্রজায়া সেটা হচ্ছে ওদের ওখানের আমি যদি ভুল না করি, একটু মাথায় আসছে না। আ ওদের ওখানকার যে সংসদ ভবন বা যে ওইখানে সিনেট ওইটা ওখানে আমরা ঘুরলাম এবং পুত্রজায়া যে মসজিদ ওইটা ভ্রমণ করলাম। কি অপরূপ মানে প্রশান্তি, মানে অসীম প্রশান্তি দিয়েছে আসলে মসজিদটা। আমরা ওখানকার প্রপার নিয়ম মেনে জুতা রেখে তারপর প্রপার ওদের মাথায় কাপড় দিয়ে ওখানে ঢুকতে হয় এবং বিদেশিদের জন্য যারা খুব শর্টস পরে যায় তাদের জন্য ওদের গাউন আছে। গাউনটা দিয়ে দেয়, ওরা পরে মসজিদ ভ্রমণ করে। মানে পৃথিবীর আসলে ধর্মের যে বৈচিত্র্যময়তা, ওখানকার
আ মুসলিমদের বাইরেও অনেক কমিউনিটির মানুষ শুধু ওই মসজিদটি দেখতে যায়। এবং আমরা ওখানে একটু ঘুমালাম। আমার শরীর দুর্বল। আমি আর পদ্ম একটু ঘুমালাম। সুমাইয়া ছবি তুলল। আমরা ওখান থেকে সরাসরি টুইন টাওয়ারে আসলাম। টুইন টাওয়ারে এসে একদম পড়ন্ত বিকালে টুইন টাওয়ারের সামনে ছবি তুললাম। রাতের টুইন টাওয়ার দেখলাম। এর মধ্যে আবার দেখা হয়ে গেল আমাদের পাকিস্তানি এক অ্যাক্ট্রেস। সেটা হচ্ছে ওই যে দান্দির মুবিন আর হচ্ছে যে আমাদের আহমেদ রাজা মীর যে একটা সিরিয়াল করেছে খুব পপুলার, ওইটার সাথে যে মেয়েটা ছিল সেবিকা, মানে কো অ্যাক্ট্রেস সাইড নায়িকা, ওইটা আবার আমার বউ দেখেই চিনে ফেলছে। তো ও তো আর ও বলে এই 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 তো সেবিকা। আমি আবার গিয়ে কথা বললাম যে হ্যালো, ক্যান আই টক উইথ ইউ? তখন বললো যে ইয়েস, আই এম কাম ফ্রম বাংলাদেশ, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আর ইউ অ্যাক্ট্রেস? বলে ইয়েস, ইউ স মাই এনি ড্রামা? ইয়েস। তারপরে বললাম যে আমি তোমার শেষ ড্রামাটা দেখছি টেকছি, এগুলো বললাম। ও ভেরি এক্সাইটেড। তারপর আমরা ছবি নিতে চাইলাম, বললাম যে একটা ভিডিও নিলাম পারমিশন নিয়ে 30 সেকেন্ডের, যে ক্যান আই টেক এ ভিডিও উইথ ইউ? তো বলছি ইয়েস, হোয়াই নট। তারপর আমার ওয়াইফ যে বাংলাতে আবার ওখানে বলা শুরু করলো যে এই যে দেখতে পাচ্ছেন আমাদের সামনে, তখনও কনফিউজড, তো বাংলা জানে না। বলে হোয়াট আর ইউ সেইং? আমি বলছি যে ও তোমার প্রশংসা করছে, যে ও অনেক এক্সাইটেড তোমাকে কাছে পেয়ে। এই তারপর আবার সে কনভিন্সড। এই তো তারপরে আসলাম আমরা, রাতের ওখানে এক্সপ্লোর করে আবার ব্যাক করলাম। ব্যাক করে আমরা হচ্ছে খাওয়া দাওয়া করলাম, জানালার গান শুনলাম, ফুড ভ্যারাইটি এক্সপ্লোর করলাম। এই তারপর তৃতীয় দিন, চতুর্থ দিন, চতুর্থ দিনটা আমরা পুরো এক্সপ্লোর করেছি সিটি। আমরা সিটিটা দেখলাম, সিটির বিভিন্ন পয়েন্ট, বিভিন্ন বিউটিফুল জায়গা বা ওদের হেরিটেজটা একটু বোঝার চেষ্টা করছিলাম। সিটি এক্সপ্লোর করার পরে আমরা ওখান থেকে সরাসরি মার্কেট করার জন্য গিয়েছি, যে আজকের ডেটাই হবে মার্কেট ডে। পুরো ওখানকার একটি বিখ্যাত মার্কেট আছে, আমি নামটা ভুলে গেছি, আমার খুব নামটা আমি ছবি দিয়ে দিব। এইখানে সব পাওয়া যায়। মানে ওই যে আমরা দেখতাম যে বিদেশ থেকে ভাই আসছে, চাচা আসছে, খালু আসছে, দুলাভাই আসছে, জামাই আসছে, তো এরা যে লাগেজ ভরে কিনে নিয়ে আসে, এটা কোন জায়গায়? এক জায়গায় গেলে সুপার মল, সব পাওয়া যায় পৃথিবীর। তো ওই যে ওই রকম একটা জায়গা, এবং ভেরি রিজনেবল প্রাইস এবং অথেন্টিক প্রোডাক্ট। তো ওইখানে গিয়ে আমরা সব কেনাকাটা করলাম। তারপর আসার সময় সুমি আমাকে বলতে যে তুমি কি নিবা, তুমি তো কিছুই কিনলে না। তা আমি আমার ক্রেডিট কার্ড থেকে প্রায় 40-50 হাজার টাকার কেনাকাটা করছি সবার জন্য, টুকটাক টুকটাক করে। কেনাকাটা করার পরে আসলাম, এসে এখন দেখি যে ব্যাগ বেশি হয়ে গেছে, তো আমি শখ করে একটা ট্রলি কিনলাম। ট্রলি কিনে, খুব কম দাম ট্রলির ওখানে, আপনি মিনিমাম 2000 টাকা থেকে শুরু করে বাংলা টাকায় আপনি ট্রলি পাওয়া শুরু করবেন। তারপর 3.5, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 বার হিউজ ট্রলি পাবেন। তবে মোটামুটি 3 থেকে 5 হাজার টাকায় আপনি ভালো ট্রলি কিনতে পারবেন। ট্রলি কিনলাম একটা, ট্রলি কিনে ব্যাক করে, তারপর আমার মনে হচ্ছে যে ওয়েট বেশি হয়ে যেতে পারে, তো আমি একটু পাল্লা নিলাম হোটেল থেকে, পাল্লা নিয়ে একটু মাপ দিলাম, দেখি যে আরও 10 কেজি নেওয়া যায়। তারপর ব্যাক করব। পরের দিন আমরা ব্যাগ অ্যান্ড ব্যাগেজ ব্যাক করতেছি। ব্যাক করার পরে আমাদের মালয়েশিয়া যখন আবার ইমিগ্রেশনে আসব, তখন হচ্ছে বাইরের কিছু পোলাপান ঘুরতেছে, মোবাইল নিয়ে যাইতে পারবেন? মোবাইল, মানে ওরা তো বাঙালি দেখলেই চিনে, চেহারায় মার্ক করে, মানে আমার লাগেজের মোবাইল দিয়ে দিবে। আমি বলি না ভাই, মোবাইল আমার লাগবে না, আমার কম দামি মোবাইল। এইটা বলার পরে চলে আসলাম, যেহেতু মজা করছিলাম, তো মোবাইল না নিয়ে। তারপরে আসার সময় আমি দাঁড়িয়েছিলাম, যারা হচ্ছে ওই মূলত বিদেশ থেকে ফেরে, যারা ওখানকার ওয়ার্কিং ভিসা নিয়ে যায়, ওদের লাইনেই আমি দাঁড়িয়েছিলাম। তো আমাকে একজন বিমানেরই একজন লোক এসে বলল যে আপনি ফ্যামিলি নিয়ে পাশে চলে যান, আপনাকে তাড়াতাড়ি দিয়ে দিবে। তো আমি বউ বাচ্চা নিয়ে পাশে গেলাম, আমাকে ওরা পাড়ার বোর্ডিং পাস দিল, তারপর ইমিগ্রেশনে চেক আউট করলাম। খুবই ইজি প্রসেস, লাইনে দাঁড়ালাম, ওরা করে দিল, অ্যাজ ইউজুয়াল পলিসি মেনটেন করে সিল দিয়ে দিল, আমরা চলে আসলাম। আসার পরে আমার বউয়ের খুবই মন খারাপ, যে আরও কিছুদিন থাকতে পারলে ভালো লাগতো। খুবই সুন্দর জায়গা। তারপর এই এয়ারপোর্টের মধ্যে আমাদের কিছু টাকা আছে, তো ওই কিছু টাকা আমরা রাখছিলামই যে আমরা কিছু গিফট কিনবো। তারপর কিছু প্রিয় মানুষ আছে, ওখান থেকে আরও 2-4টা ছোটো ছোটো সুভিনিয়র গিফট কিনলাম। কিনে সব টাকা শেষ করে আমরা উঠে পড়লাম বিমানে। কিন্তু বিমানের এটা চেঞ্জ হয়েছে, আমাদের যে প্ল্যাটফর্ম থেকে নিতে চাইলো ওটা ওই প্ল্যাটফর্মে না, অন্য প্ল্যাটফর্মে। আবার কথা বলে ওই প্ল্যাটফর্মে গেলাম, গিয়ে করলাম।
উঠলাম। অ্যাজ ইউজুয়াল বাংলাদেশে নামালো। বাংলাদেশে নামানোর পরে আবার আমরা চেক আউট হয়ে ওখান থেকে চলে আসলাম। পুরো জার্নিটি ছিল আমাদের ৪ রাত ৫ দিনের মালয়েশিয়া ট্রিপ। খুবই ভালো ছিল। আরও ১ দিন ২ দিন থাকলে হয়তো আমরা আরও মালয়েশিয়ার কয়েকটা সুন্দর, সুন্দর জায়গা আছে এক্সপ্লোর করতাম। তবে বউ-বাচ্চা নিয়ে অনেক বেশি না ঘুরে কিছু এক্সক্লুসিভ জায়গায় ঘুরে আনন্দটা করাটার সবচেয়ে শ্রেয় বলে আমার মনে হয়। পরবর্তী ট্রিপ আমাদের হবে অন্য কোনো দেশের বাইরে বা দেশের মধ্যেও হবে এর মধ্যে। তো সেটা নিয়েও আবার আপনাদেরকে জানাবো একদম A to Z। আর হোটেল ভাড়ার সম্পর্কে আমি একটু বলে দেই, এটা বলা হয়নি। হোটেল ভাড়া ছিল আমাদের পার নাইট ৫,০০০ টাকার মতো। খুব ভালো হোটেল ছিল আমাদের, খুবই ভালো। তো ভালোর তো শেষ নাই। আপনি ৫,০০,০০০ টাকায় থাকতে পারেন, তা ৫,০০০ টাকায় আমাদের মতো মিডল ক্লাস বা নিম্ন মধ্যবিত্ত যারা, তাদের জন্য এটা খুবই সুন্দর একটি জার্নি হতে পারে। এই আর সব মিলিয়ে আমার ট্রিপে খরচ হয়েছে, যদি আপনাদেরকে একটা আইডিয়া নেওয়ার জন্য বলি, ১,৩০,০০০ টাকা আমার বিমানের টিকিট, ভিসা করতে গিয়েছে ১৫,০০০ টাকা, ১,৩০,০০০ আর ১৫, আর আমার হোটেল ভাড়া গিয়েছে ৪ রাতের জন্য ২০,০০০ টাকা। তারপর কেনাকাটা বা আদার্স সব মিলিয়ে আমার ২,৬৫,৬৫,০০০ টাকার মতো খরচ হয়েছে এইটা। এর থেকে কমেও সম্ভব আপনি। আর গ্রুপ ট্যুরে তো দেখবেন যে আপনাকে পুরো ৫০,০০০ টাকায় মালয়েশিয়া ঘুরিয়ে আনে। ভাই ঘুরায়া আনা, আর এর বাইরে অনেক কিছু থাকে, খাওয়া থাকে, বিভিন্ন শখ আহ্লাদ থাকে। সেটা কিছু না থাকলেও একটা মিনিমাম তো থাকে সেইটা। তো ওইগুলো আসলে আমার কাছে খুব রংচটা মনে হয়, কারণ আমি তো নিজে খরচ করছি। তো সবকিছু মিলিয়ে এই আমার অভিজ্ঞতা শেয়ার করলাম। পরবর্তী ট্রিপে আবার দেখতে পারবেন নতুন কোনো দেশ সম্পর্কে। আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং আমরা প্রতিনিয়ত আপনাদেরকে ট্রাভেল আপডেট